করতেছে। আচ্ছা, আচ্ছা আজকে আমরা সিস্টেমিক ফার্মাকোলজি পড়াবো, বুঝছেন? সিস্টেমিক ফার্মাকোলজি, গত ক্লাসে আমরা জেনারেল ফার্মাকোলজি নিয়ে আলোচনা করছিলাম। সিস্টেমিক ফার্মাকোলজি, সিস্টেমিক ফার্মাকোলজি কাকে বলে, সিস্টেমিক ফার্মাকোলজি কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেগুলো, ঠিক আছে? বইয়ের ভিতরে আছে হলো 29 পৃষ্ঠাে। সিস্টেমিক ফার্মাকোলজি 29 পৃষ্ঠা। তাহলে সিস্টেমিক ফার্মাকোলজিতে ফিজিওলজিক্যাল সিস্টেম কিংবা উপযোগিতার উপর ভিত্তি করে, ফিজিওলজিক্যাল সিস্টেমের উপর যে ফিজিক্যালি যে কাজগুলো হয় এই কাজগুলোর উপযোগিতার উপর ভিত্তি করে ওষুধসমূহের শ্রেণীবিভাগ, ঠিক আছে? সিস্টেমিক ফার্মাকোলজিতে মূলত তথ্যসমূহ পাওয়া যেতে পারে, ঠিক আছে? সেগুলো হলো সিস্টেমিক ফার্মাকোলজিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে? যেমন আছে হচ্ছে আপনার সিস্টেমিক ফার্মাকোলজিতে আমরা আলোচনা করি হলো সিবিএস সিস্টেমে, মনে করেন সিবিএস সিস্টেমে কি কি ডাক আছে। সিবিএস তো বুঝেন, সিতে মানে হলো কার্ডিও, বিতে ভাস্কুলার, এসতে হলো সিস্টেম। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ড্রাগগুলো আছে, একটা হলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, মানে হলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ মানে হলো আপনার প্রেশারের ওষুধ। অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ মানে কি, এটা হলো আপনার বুকের ব্যথার ওষুধ, ঠিক আছে? আরেকটা আছে হলো আপনার অ্যান্টি অ্যারাড্রিমিক ড্রাগ, ঠিক আছে? অ্যারাড্রিমিক ড্রাগ, ঠিক আছে? এটা হলো হার্ট যখন লো লেভেলে কন্ট্রাকশন করে তখন এই কন্ট্রাকশনটাকে বাড়ানোর জন্য এই অ্যান্টি অ্যারাড্রিমিক ড্রাগটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নম্বরে আছে মনে করেন রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে আপনার শ্বাসতন্ত্র। তাহলে শ্বাসতন্ত্রে যে ড্রাগগুলো কাজ করে, যেমন একটা আসলে ব্রঙ্কোডাইলেটর, ডাইলেটর বা ব্রঙ্কোডাইলেটর বা শ্বাসনালী প্রসারণ করার যে ওষুধটা সেটাকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর, ঠিক আছে? যেমন অ্যাজমাতে কী হয়, আমাদের শ্বাসনালীটা ছোটো হয়ে যায়, ঠিক আছে? যে কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসনালী ছোটো হয়ে যাওয়ার কারণে আমাদের অ্যাজমা হয়, হাঁপানি হয়। তো এই ব্রঙ্কোডাইলেটরগুলো কী হয়, এই ওষুধগুলো যদি দেওয়া হয় তাহলে তার এই শ্বাসনালীটা কী হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কো মানে হলো শ্বাসনালী, ডাইলেটর মানে হলো শ্বাসনালীকে প্রসারিত করা, ঠিক আছে? মনে করেন এগুলো একটা শ্রেণী বিভাগ, এটা একটা শ্রেণী বিভাগ, এটা একটা শ্রেণী বিভাগের আমরা আলোচনা করতেছি। কিন্তু এর ভিতরে আমাদের যে ড্রাগগুলো আছে এগুলো হলো জেনেরিক নেম, ঠিক আছে? যেমন আপনার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের একটা ড্রাগ আছে হলো অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন, ঠিক আছে? আচ্ছা, এগুলো আছে। তো অ্যামলোডিপিনটা মনে করেন এটা হচ্ছে একটা জেনেরিক নেম, ঠিক আছে? অ্যামলোডিপিনের একটা ওষুধ হলো অ্যামডোকাল, এটা হলো ব্র্যান্ড নেম, ঠিক আছে? তাহলে এটা একটা শ্রেণীর ওষুধ। কিসের ওষুধ? একটা শ্রেণীভুক্ত একটা ওষুধ, যেটা হলো উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে এই ওষুধগুলো কাজ করে। তার মধ্যে অ্যামলোডিপিনটা হচ্ছে এই ওষুধের নাম, এটা একটা জেনেরিক নেম, আর এটা হচ্ছে ব্র্যান্ড নেম অ্যামডোকাল 5। এই ওষুধটা, এই অ্যামলোডিপিনের প্রায় হাজার হাজার কোম্পানি আছে বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা সিস্টেমিক ফার্মাকোলজিতে কী কী ওষুধ নিয়ে আলোচনা করব সেগুলো আমরা আলোচনা করতে চাই। তাহলে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আপনার হার্টের উপরে কাজ করে এরকম কিছু ওষুধ আছে আমরা দেখলাম, প্রেশারের ওষুধ, তারপরে অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, বুক ব্যথার ওষুধ, ঠিক আছে? তার অ্যান্টি অ্যারাড্রিমিক ড্রাগ, ঠিক আছে? তারপরে আসলে রেসপিরেটরি সিস্টেমে কাজ করলো ব্রঙ্কোডাইলেটর, ঠিক আছে? ব্যথার জন্য, ঠিক আছে? 3 নম্বরে কি, ব্যথার জন্য। মনে করেন শরীরে যত ধরনের ব্যথা আছে, ব্যথার জন্য আমরা যে ড্রাগগুলো দিই সেটাকে বলা হয় অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ। তাহলে অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ কি, ব্যথার ওষুধ, ঠিক আছে?
তারপরে আসলে ব্যাকটেরিয়া আছে না আমাদের শরীরে, এই ব্যাকটেরিয়াকে মারার জন্য যে ডাক্তার ব্যবহার করা হয় সেটার নাম হলো কি অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে। আচ্ছা, ভাইরাসকে মারার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিভাইরাল ড্রাগ। ঠিক আছে। ফাঙ্গাসকে মারার জন্য যে ডাক্তার ব্যবহার করা হয় সেটার নাম হলো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। ঠিক আছে। প্রোটোজোয়াকে মারার জন্য যে ডাক্তার ব্যবহার করা হয় সেটার নাম হলো অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ। ঠিক আছে, অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। ঠিক আছে। কিমরি, কিমরি আমাদের শরীরে যে কিমরি আছে, পরজীবী আছে, এগুলাকে মারার জন্য যে ড্রাগটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যান্টি হেলমেন্থিক ড্রাগ, হেলমেন্থিক ড্রাগ। ঠিক আছে। তারপরে রক্ত তৈরি করার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়। শরীরে রক্ত কমে গেলে, হেমোগ্লোবিন কমে গেলে তখন এটাকে বৃদ্ধি করার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয় সেটার নাম হলো হেমাটাইনিক্স, HAEMATINICS, হেমাটাইনিক্স। ঠিক আছে। তারপরে আছে হলো আপনার স্ক্যাবিসের বিরুদ্ধে যে ড্রাগটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যান্টি স্ক্যাবিস ড্রাগ, অ্যান্টি স্ক্যাবিস, SCABIS। স্ক্যাবিস মানে হলো খুশপাসরা। ঠিক আছে। খুশপাসরা হলে, শরীরে খুশপাসরা হলে এই ড্রাগগুলো ব্যবহার করা হয়। চুলকানির জন্য যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেটা হলো অ্যান্টি হিস্টামিন। ঠিক আছে, অ্যান্টি হিস্টামাইন। ঠিক আছে। তারপরে মনে করেন আপনার কিসের জন্য ব্যবহার করে, জ্বরের জন্য যে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিপাইরেটিক। ঠিক আছে। অ্যান্টিপাইরেটিক মানে কি, জ্বরের ওষুধ। আমরা যে মানে হলো এগুলা হলো একটা ক্লাসের জিনিসগুলো, মনে করেন আমরা এটা দ্বারা বোঝাচ্ছি যে এই ওষুধগুলো এই রোগের জন্য কাজ করবে। তাহলে আপনার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এটা প্রেশারের জন্য কাজ করে। অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ বুক ব্যথার জন্য কাজ করবে। অ্যান্টি অ্যারাথমেটিক ড্রাগ হার্টের যখন তার কন্ট্রাকশন ক্ষমতা কমে যায় তখন এটা দেওয়া হয়। ঠিক আছে। ব্রঙ্কোডাইলেটর, এটা শ্বাসনালীকে প্রসারিত করে, শ্বাসকষ্ট হলে, অ্যাজমা হলে এই রোগটা দেওয়া হয়। তারপরে আসলে অ্যান্টি 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 অ্যানালজেসিক। ঠিক আছে, অ্যানালজেসিক, অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ। ঠিক আছে। অ্যানালজেসিক, অ্যানালজেসিক, অ্যানালজেসিক মানে হলো ব্যথানাশক ওষুধ। ঠিক আছে। তারপরে ছিল অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই ওষুধগুলো দেওয়া হয়। অ্যান্টিভাইরাল ড্রাগ, ভাইরাস দ্বারা আক্রান্ত হলে, ভাইরাসজনিত যে রোগগুলো আছে সেই রোগটাকে দূর করার জন্য এই অ্যান্টিভাইরাস ড্রাগ দেওয়া হয়। অ্যান্টি ফাঙ্গাল মানে হলো এটা ফাঙ্গাল ইনফেকশন হলে দেওয়া হয়। অ্যান্টি প্রোটোজোয়াল, প্রোটোজোয়া জাতীয় যে কোনো ইনফেকশন হলে, যেমন ম্যালেরিয়া হলে, ম্যালেরিয়ার জন্য আলাদা ড্রাগ আছে। ঠিক আছে। তারপর আছে কি অ্যান্টি হেলমেন্থিক ড্রাগ, কিমড়ি সংক্রমণ হলে যত ধরনের কিমড়ি আছে, বক্র কিমড়ি, সোজা কিমড়ি, বাঁকা কিমড়ি, মোটা কিমড়ি, ছোটো কিমড়ি আছে না, ঠিক আছে, এগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে, রাউন্ড ওয়ার্ম, হোক ওয়ার্ম, অ্যানকাইলোস্টোমা ডিউডেনাল। ঠিক আছে। এগুলো হচ্ছে আলাদা আলাদা ইংলিশ নাম। ঠিক আছে। আমি একটু বাংলা নাম বললাম। তারপরে আছে কি আছে অ্যান্টি হেমাটাইনিক্স, হেমাটাইনিক্স মানে হলো রক্ত তৈরি করার জন্য। বডিতে যখন হেমোগ্লোবিন লেভেল কমে যায়, ঠিক আছে, তখন এই রক্ত তৈরি করার জন্য দেওয়া হয়। প্রেগনেন্সি মহিলাদের ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে এই অ্যান্টি হেমাটাইনিক ড্রাগগুলো দেওয়া হয়। এই অ্যান্টি স্ক্যাবিস ড্রাগ, যে ফুসফাসটা হলে তখন এই অ্যান্টি স্ক্যাবিস ড্রাগগুলো দেওয়া হয়। অ্যান্টি হিস্টামাইন, অ্যান্টি হিস্টামাইন মানে হলো আপনার খাওজানি, চুলকানি, ঠান্ডা কাশির ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করা হয়। তারপরে কি আছে অ্যান্টিপাইরেটিক, এটা হলো জ্বরের। ঠিক আছে। অ্যান্টিপাইরেটিক মানে কি, জ্বরের ওষুধ। ঠিক আছে। বইয়ের ভিতরে যে লেখা আছে এগুলো সবই। ঠিক আছে। মানে এগুলো হচ্ছে একটা ক্লাসের নাম। অ্যান্টি হাইপারটেনসিভ বলতে আপনি যেটা বুঝবেন সেটা কি, প্রেশার, মানে প্রেশারের বিরুদ্ধে এই ওষুধগুলো কাজ করে। ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এটা বাদ পড়ে গেছে। অ্যান্টি আলসারেন্টটা খুব কমন, অ্যান্টি আলসারেন্ট, আলসারেটিভ না, আলসারেন্ট। অ্যান্টি আলসারেন্ট, অ্যান্টি আলসার মানে হলো আলসার প্রতিরোধক ওষুধ। পাকস্থলীর ভিতরে যে আলসারটা হয় সেই আলসারটাকে প্রিভেন্ট করে হলো অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। ঠিক আছে। আলসার প্রতিরোধক ওষুধ। তারপর হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, টিবি হলে যে ড্রাগগুলো দেওয়া হয় এটা হলো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। এরকম অসংখ্য ড্রাগ আছে, অসংখ্য ড্রাগ আছে, যেগুলা আমাদের রোগ হলে রোগের অ্যাগেনিস্টে যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেটা নামের অ্যাগেনিস্টে সেই ড্রাগগুলোর নাম চলে আসে। ঠিক আছে। তো আমাদের এই এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে। তো আমরা আজকে শুরু করবো হলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ঠিক আছে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। অ্যান্টি হাইপারটেনসিভ মানে কি বললাম বলেন তো? প্রেশার, উচ্চ রক্তচাপ নিরাময় ওষুধ। ঠিক আছে।
আচ্ছা, 109 পৃষ্ঠা বের করেন। ঠিক আছে, রক্ত সংবহনতন্ত্রের রোগে ব্যবহৃত ওষুধ। ঠিক আছে, তাহলে সিবিএস সিস্টেম, ঠিক আছে, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেটা হলো রক্ত সংবহনতন্ত্রে রোগে ব্যবহৃত ওষুধ। ঠিক আছে, রক্ত সংবহনতন্ত্রে অনেক রোগ হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ আছে। ঠিক আছে, তাহলে মানবদেহে হৃৎপিণ্ড রক্তনালী দিয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম গঠিত হয়। হ্যাঁ, মানে যে রোগগুলো হয় সেই রোগগুলোর এগেইনস্টে যে ওষুধগুলো আছে সেগুলো, এগুলো আছে, এগুলো মেডিসিনে পাবেন। ঠিক আছে, কিন্তু এই ওষুধ সম্বন্ধে আগে ধারণা নিতে হবে, তারপরে মেডিসিনে। এবং প্রেশার হাইপার টেনশন হলে তার লক্ষণ কি থাকবে, তার কি কি চেক করতে হবে, কি পরীক্ষা করতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, সেগুলো মেডিসিনে পড়তে হবে। কিন্তু হাইপার টেনশন যে একটা রোগ, এই রোগটাকে ভালো করতে হলে আমাদের কি ওষুধ দিতে হবে সেটা এখন আমরা বলতেছি। ঠিক আছে, বুকে ব্যথা, বুক ব্যথা হলে কী কারণে হয়, ঠিক আছে, সেটা মেডিসিনে। কিন্তু বুক ব্যথা হলে আমাদের এগেইনস্ট কি ড্রাগটা দিলে তার বুক ব্যথাটা কমে যাবে সেটা আমরা বলব। ঠিক আছে, আচ্ছা, তাহলে রক্ত সংবহনতন্ত্রের উপর ক্রিয়াশীল ওষুধসমূহ যে শ্রেণীবিভাগ নিম্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। ঠিক আছে, এখানে লেখছে হচ্ছে কার্ডিয়াক ডিসঅর্ডার। একটা হচ্ছে কি কার্ডিয়াক ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে বলতে আমরা বুঝি সেটা হলো, ডিসঅর্ডার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো রোগ। তাহলে কার্ডিয়াক ডিসঅর্ডার, কার্ডিয়াক মানে হার্ট, ডিসঅর্ডার মানে হলো রোগ। ঠিক আছে, তাহলে হৃদযন্ত্রের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কার্ডিয়াক ডিসঅর্ডারের উপরও নির্ভর করে। একটা হচ্ছে আপনার অ্যান্টি অ্যারাইথমিক, যেটা বলছিলাম আমরা, অ্যান্টি ARRATHEMIC, অ্যান্টি অ্যারাইথমিক। 2 নম্বরে হলো অ্যান্টি অ্যানজাইনা। ঠিক আছে, যেটা বুক ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি অ্যান্টি ইসকেমিক, অ্যান্টি ইসকেমিক, অ্যান্টি ইসকেমিক। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। ঠিক আছে, হার্টে যদি আইএসডি রোগ হয় তখন এই ডাক্তার ব্যবহার করতে হয়। ঠিক আছে, মনে করেন পুরো হার্টের, আমরা গত ক্লাসে বলছিলাম হার্টের পার্কিনজি যে ফাইবারগুলো আছে, চারপাশে যে মাসলগুলো আছে, এগুলোর ভিতরে অক্সিজেন সাপ্লাই না হলে হার্ট চলতে পারে না। আর এই অক্সিজেনটা সাপ্লাই হলো হার্টের একটা আর্টারি আছে, সেটার নাম হলো করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির মাধ্যমে রক্ত আসে, এই চারপাশে মাসলের ভিতরে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেনটা কি হয়, পৌঁছে যায়, সার্কুলেটেড হয়। এমন করেন এই রাস্তা দিয়ে অক্সিজেন আসলো, আসা সেরা এখানে একটা ব্লক থাকার কারণে এদিকে আর অক্সিজেন আসতে পারতেছে না, কিন্তু এই রাস্তা দিয়ে অক্সিজেন তার হার্টের অন্য জায়গায় যাচ্ছে। তাহলে যে জায়গাটায় অক্সিজেন আসতে পারতেছে না সেখানে কি হবে, ইসকেমিক হবে। ঠিক আছে, ইসকেমিক হবে। আর ইসকেমিকটা যেহেতু হার্টের ভিতর হবে সেজন্য এটা হলো ইসকেমিক হার্ট ডিজিজ। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, ATHEROSCLEROS, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হলো রক্তের ভিতরে চর্বি জমা, মানে হলো রক্তনালীর ভিতরে কি জমা, চর্বি জমা। চর্বি জমার পরে এখানে ব্লাড সাপ্লাই কমে যায়, অক্সিজেন সাপ্লাই কমে যায়, তার ফলশ্রুতিতে ধীরে ধীরে হার্টের ভিতরে রোগ ডেভেলপ করে। যে রোগটা ডেভেলপ করে সেটার নাম হলো কি আইএসডি। প্রথমে ইসকেমিক হয়, প্রথমে কি হয়, ইসকেমিক হয়। ইসকেমিক বলতে আমরা যে বুঝি অক্সিজেনের ডিফিসিয়েন্সি, অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। এরপরে যে রোগটা হবে সেটা হলো ইনফ্রাকশন,
এরপরে হবে কি ইনফ্রাকশন, তারপরে হবে হলো নেক্রোসিস, নেক্রোসিস, ঠিক আছে। তারপরে হলো সেল ডেথ, সেল ডেথ, ঠিক আছে। সেল ডেথ মানে হলো সেলগুলো কী হয়ে যাবে, মারা যাবে। তাহলে ইস্কেমিয়া হবে অক্সিজেনের ডিফিসিয়েন্সি, অক্সিজেন ডিফিসিয়েন্সি যখন হবে যে সেলগুলোতে হবে সেই সেলগুলো ইনফ্রাকশন হবে, অর্থাৎ সেই সেলগুলো আর কাজ করতে পারবে না, ইনফ্রাক্ট হয়ে যাবে, ফুলে যাবে, ইনফ্লামেশন হবে। কোনো জায়গায় যদি আঘাত লাগে, আঘাত লাগার পরে সেই জায়গাটা কী হয়, ফুলে যায়, গরম হয়ে যায়, ওই জায়গার কাজ করার ক্ষমতা কমে যায়। হাতে আঘাত পেয়েছেন, ওই হাত দিয়ে কাজ করতে পারেন, ঠিক শরীরের প্রত্যেকটা অর্গানও ঠিক এরকম হয়। তাহলে ইস্কেমিয়ার পরে ইনফ্রাকশন হয়, ইনফেকশনের পরে কি হয়, নেক্রোসিস, ওই টিস্যুগুলো পচে যায়, ঠিক আছে। পচে যাওয়ার পরে এই টিস্যুগুলো ডেথ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনে যদি আমরা এই টিস্যুটাকে ভালো করতে পারি তাহলে কী হবে, আমাদের এই পরবর্তীতে স্টেজগুলো আর আসবে না। কিন্তু এই কন্ডিশনে যদি আমরা ভালো না করি তাহলে কী হবে, ইনফ্রাকশন হবে। অনেকের একটা হার্টের রোগ শুনছেন, সেটা কি এমআই, এমআই মানে কি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে। মায়োকার্ডিয়াল ইনফেকশন এই ইসকেমিকের চাইতে, এই আইএসডির চাইতে এটা আরও বেশি খারাপ, ঠিক আছে। এই ইনফেকশন যদি কারো হয় সে মুহূর্তের মধ্যে মারা যেতে পারে, এমআই হয়েছে, ঠিক আছে, নাম হলো এমআই, ঠিক আছে। এটার জন্য আমরা কার্ডিয়াক ট্রপোনিন নামে একটা টেস্ট আছে, কার্ডিয়াক ট্রপোনিন, ট্রপোনিন আই, ঠিক আছে। এই টেস্টটা করানো হয়, রক্তের এনজাইম পরীক্ষা, ঠিক আছে। সাথে সাথে যদি দেখা যায় যে এনজাইম লেভেলটা এটা পজিটিভ, ঠিক আছে, তাহলে বুঝতে হবে তার এমআই হয়েছে, ঠিক আছে। এটা এটা একটা টেস্ট, স্পেশালাইজড টেস্ট, এটা সাধারণত গ্রাম অঞ্চলে হতো না, কিন্তু এখন ধীরে ধীরে উপজেলা লেভেলে এই টেস্টগুলো হয়, ঠিক আছে। কার যদি হার্টের প্রবলেম থাকে, এমআই হয়, তাহলে তার এই টেস্টগুলো এখন উপজেলা লেভেলে করা যায়, ঠিক আছে। এটা দিয়ে শনাক্ত করা যায় তার এমআই হয়েছে। আর এমআই হলে তার তাৎক্ষণিক কিছু মেডিসিন দিয়ে তাকে ইমিডিয়েট লাইফ সাপোর্টে নিয়ে তাকে তার চিকিৎসা শুরু করতে হয়। কারো কারো ক্ষেত্রে এমআই হলে অপারেশনও লাগতে পারে, দ্রুত অপারেশন। সেটা কি করতে হবে, এই যে যে এমআইটা হওয়ার কারণ হলো রক্তের ভিতরে চর্বি জমা, রক্তনালীর ভিতরে চর্বি জমা, ওটাকে অপারেশন করে ফেলা, বাইপাস করে দেওয়া। বাইপাস করে কি করে দেওয়া, এখান থেকে বাইপাস করে রক্তটা যেন আসতে পারে সেটার ব্যবস্থা করে দেওয়া, অথবা এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে এটাকে একদম কেটে ফেলে দেওয়া, ঠিক আছে। তাহলে তার পরবর্তীতে এই সেলগুলো আছে সেগুলো কী হবে, নষ্ট হবে না, এবং এদিকে ব্লাড সাপ্লাই পড়বে, তারপরে হার্ট তার কন্ট্রাকশন করতে পারবে। মানে এখানে তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পরে এই যে আপনার যে মাসলগুলো আছে এগুলো কিন্তু কাজ করতেছিল না, পুরোটাই বন্ধ হয়ে গেছিলো। যদি এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস লেভেলটা যদি অনেক বেশি হয় তাহলে হার্ট অ্যাটাক হয়ে যায়, ঠিক আছে, হার্ট অ্যাটাক হয়ে যায়। আর হার্ট অ্যাটাক হলে তো হার্ট বন্ধ হয়ে যায়, তখন রোগীটা মারা যায়, ঠিক আছে। এই ব্রেন যদি একবার, যদি মনে করেন এই হার্ট যদি একবার যদি রক্ত সাপ্লাই বন্ধ করে দেয় 9 সেকেন্ড বা 10 সেকেন্ড, তাহলে কী হবে, ব্রেন ডেথ হবে, সাথে সাথে ব্রেন ডেথ হয়ে যাবে। মনে করেন মস্তিষ্কের যে নিউরনগুলো আছে এই নিউরনগুলো কী হয়ে যাবে, কার্যকারিতা কমে যাবে। আর নিউরন কী করতেছে, বডির সমস্ত অর্গানগুলোকে সে কন্ট্রোল করতেছে। নার্ভাস সিস্টেম আমাদের বডির সমস্ত কার্যকলাপগুলোকে কন্ট্রোল করে, কিডনির কার্যকলাপ, লিভারের কার্যকলাপ, ঠিক আছে, রেসপিরেশন রেট, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বাড়াচ্ছি, কমাচ্ছি, এলাকা নির্ভর করে। তাহলে হার্ট বন্ধ হয়ে গেলে আপনার ব্রেন বন্ধ হয়ে যাবে, ব্রেন বন্ধ হয়ে গেলে লাং বন্ধ হয়ে যাবে, শেষ। আপনার শরীরের প্রিন্সিপাল অর্গানই হলো এই 3-4টে, একটা হচ্ছে হার্ট, একটা ব্রেন, আর একটা লাং, ঠিক আছে। এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্গান। তারপর ছিল স্টমাক, পাকস্থলী। লিভার তেমনটা গুরুত্বপূর্ণ না, এটা একটা মেটাবলাইজ অর্গান, ঠিক আছে। এটা মেটাবলিজমে ভালো কাজ করে, এবং এটা একটা শরীরের লার্জেস্ট অর্গান। মানে যতগুলো অর্গান আছে বডিতে, আপনার ব্রেইন, হার্ট, ঠিক আছে, কিডনি, সবচাইতে বড় অর্গান হলো লিভার, ঠিক আছে, লার্জেস্ট একটা গ্ল্যান্ড। তো লিভারটা একটা মেটাবলাইজ অর্গান, আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো সে মেটাবলিজম করে, ডাইজেশন করে, অ্যাবজর্পশন করে, শোষণ করে, সে আমাদের সার্কুলেটরি সিস্টেমে সেই জিনিসগুলোকে সে পৌঁছায় দেয়, ঠিক আছে। কিন্তু এই হার্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আপনার শেষ। তাহলে হার্টের এই ইসকেমিক হওয়ার কারণে তার ইসকেমিয়া হয়, ইসকেমিয়ার পরে এমআই হয়, তারপরে কি হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক। ব্রেনে ব্লাড সার্কুলেশন কমে গিয়ে ব্রেন স্ট্রোক করে, ঠিক আছে, ব্রেন স্ট্রোক, ঠিক আছে। দেখা গেলো কারো যদি হার্ট অ্যাটাক হয় তার ব্রেন স্ট্রোক হয়,
ঠিক আছে, সাথে সাথেই কেন হয়? তা হার্ট বন্ধ হয়ে গেছে, রক্ত সাপ্লাই হচ্ছে না ব্রেনের ভিতরে, যে জায়গাগুলোতে ব্রেন রক্ত সাপ্লাই করতে পারতেছে না সে জায়গাতে তার স্ট্রোক হয়ে গেছে। সাথে সাথে যে স্ট্রোকটা হবে সেটা হলো ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক, ISCHAEMIC, ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকটা কি? ইসকেমিক স্ট্রোকটা হলো এই যে আইএসডির মতো একটা স্ট্রোক, অর্থাৎ ব্রেনের একটা আর্টারি আছে, কর্নারি আর্টারি, মানে হলো ক্রেনিয়াল আর্টারি, ক্রেনিয়াল আর্টারির মাধ্যমে ব্রেনের ভিতরে ব্লাড সাপ্লাই হচ্ছে। দেখা গেলো যে ব্রেনের 20% রক্ত দরকার, বডিতে যে রক্তগুলো আছে 100%-এর ভিতরে 20% রক্ত ব্রেনে গেলে ব্রেন সচল থাকে। এখন হার্টই বন্ধ হয়ে যাচ্ছে, সে 20% রক্ত দিতে পারতেছে না, দিতে পারতেছে কত পার্সেন্ট? 10%। তাহলে 20% রক্ত যে যে এরিয়াটা সে কাভার করতো 10%-এ কিন্তু সেই এরিয়াটা সে কাভার করতে পারবে না। তাহলে যে এরিয়াটা তার রক্ত শূন্যতা হচ্ছে সেই এরিয়াতে ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করবে। ঠিক আছে। আবার অনেকের এই উচ্চ রক্তচাপ বেশি থাকার কারণে কিন্তু স্ট্রোক হয়, সেটা হলো হ্যামোরেজিক স্ট্রোক। হ্যামোরেজিক স্ট্রোক মনে করেন যে রাস্তা দিয়ে রক্তটা যাচ্ছে, ঠিক আছে, অনেক দ্রুত যাচ্ছে এবং অনেক ফুলনেস হয়ে যাচ্ছে, অথবা এই রাস্তাটার ভিতরে কোনো একটা জায়গায় ব্লক আছে, ব্লক থাকার কারণে রক্তটা যে যাচ্ছে শরীরের ভিতর দিয়ে, দেখা যাচ্ছে যে এই ব্লক থাকার কারণে এই রক্তনালীর ভিতরে দুই পাশে প্রেশার পাচ্ছে, অনেক বেশি প্রেশার দিয়ে রক্তটা যাচ্ছে। ঠিক আছে। আপনি যখন মেশিন চালু করেন, মেশিন চালু করে পাইপ দিয়ে আমরা অনেক দূরে পানি নিই, তাই না? মাঝখানে যদি পাড়া দিই তাহলে কি হয়? যেদিক দিয়ে পানিটা যাচ্ছে ওই জায়গায় হয়তো ফেটে যায়, না হলে কি হয় পাইপের মুখ থেকে পাইপটা কি হয়ে যায়? খুলে যায়, তাই না? তো এখান দিয়ে যখন রক্তটা এদিক দিয়ে ঢোকার ফলে যেটা হয়, এখানে তো আর ছিটা ফাড়ার কোনো সিস্টেম নাই। ঠিক আছে। এই যে রক্তনালীটা, এই রক্তনালীর দুই পাশের ওয়ালটা অনেক মোটা, ঠিক আছে, অনেক থিক, কিন্তু রক্তনালীটা ফাটে কোন জায়গায় যেয়ে? সেটা হলো আমাদের ব্রেনের ভিতরে বা যে অর্গানের ভিতরে যে রক্তনালীগুলো আছে সেগুলো একদম স্মুথ, ঠিক আছে, অত ঠিক না, একদম থিন, পাতলা। তখন যে বেগে রক্তটা যায়, যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে কাজ হলো আমাদের ব্লাড ভেসেলের কিছু ভেসেল আছে যেগুলো রেসিস্টেন্ট করে, বাধা প্রদান করে। ঠিক আছে। রক্তটা যে এদিক দিয়ে ঢুকছে, ঢোকার পরে এখানে কিছু ব্লাড ভেসেল আছে, এরা কী করে এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, কমায়। ঠিক আছে। কিন্তু নিয়ন্ত্রণ করতে যাওয়ার পরে দেখা যায় যে আপনার এদিকে প্রেশার অনেক বেশি, সে আর ওই নিয়ন্ত্রণটা করতে পারে না, যার ফলে কি হয়? প্রেশার বেশি থাকার কারণে রক্তনালীটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যেয়ে ওখানে ইন্টারনাল ব্লাড কোটিং হয়, রক্ত জমাট বাড়তে থাকে। এটাই হলো হ্যামোরেজিক স্ট্রোক। হ্যামোরেজিক স্ট্রোক হলে সাথে সাথে সিটি স্ক্যান করে, এমআরআই করে, অপারেশনের ব্যবস্থা করে ওই যে ব্রেনটা ফেটে যায় ওটাকে পুনরায় রিপেয়ার করা। ঠিক আছে। আর ইসকেমিক স্ট্রোক হলে ওটা তো আর রিপেয়ার করা না, কেন, কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের এই ব্লকটাকে সরাইয়া দিতে পারে, অর্থাৎ এই রক্তনালীটাকে বড় করে দিতে পারে, তার পুনরায় আমার এই রক্ত চলাচলটা স্বাভাবিক হয়, আবার সেই ব্রেন তার 50-20% রক্তটা সে নিয়ে কাজ শুরু করে, পরে তার ধীরে ধীরে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কারণ স্ট্রোকের কিছু কিছু স্ট্রোক আছে এমনিতে ভালো হয়ে যায়। ঠিক আছে। 3 ধরনের স্ট্রোক হয় ব্রেনে। এটা হলো মিনি স্ট্রোক। ঠিক আছে। মিনি স্ট্রোক আছে, এটা সেকেন্ড আওয়ারটার ভিতরে হয়। আপনি বসে আছেন, আপনি জানেন না আপনার স্ট্রোক হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, এটা হলো সাইলেন্ট স্ট্রোক, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, TIA। ঠিক আছে। এটা হলো TI, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, মিনি স্ট্রোক এটার নাম। এটা হলে অনেকে বুঝে না। ঠিক আছে। আবার অনেকে বুঝতে পারে, কিছুক্ষণ সময় তার মুখ বাঁকা হয়ে যায়, কথা বলতে পারে না, হাত পা একদম অবশ হয়ে যায়, হাত নাড়াইতে পারে না। আবার দেখা যায় যে 2-4 মিনিট পরে সে আবার স্বাভাবিক লেভেলে চলে আসছে। কিন্তু এমন একটা স্ট্রোক হলো যে তার হাত বাঁকা হয়ে গেছে কিন্তু সে আর হাতটা সোজা করতে পারতেছে না, এটা হলো ইসকেমিক স্ট্রোক। আর হ্যামারেজিক স্ট্রোক হলে সে এমন একটা পর্যায়ে চলে যায় যে তার বিরাট একটা ক্ষতি হয়ে যায়। দেখা গেলো ওখান থেকে তার চোখ ড্যামেজ হয়ে যেতে পারে, তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে। ওই অবস্থায় সে অজ্ঞান হয়ে মারাও যেতে পারে। ঠিক আছে। তো এই হ্যামারেজিক স্ট্রোক সাধারণত উচ্চ রক্তচাপ বেশি থাকলে, ডায়াবেটিস বেশি থাকলে, ঠিক আছে, কোনো আঘাত লাগার কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে এই হ্যামারেজিক স্ট্রোকটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। শরীরের এক পাশ যে অবশ হয়ে যায়, হ্যাঁ। সেটা যদি তার, এটা সিটি স্ক্যান দ্বারা নির্ণয় করা হয় আর কি। ঠিক আছে। সিটি স্ক্যান করলেই বোঝা যায়। যেমন আমাদের ব্রেনের দুই পাশে দুইটা হেমোস্ফিয়ার থাকে। ঠিক আছে। এক পাশ আমাদের বাম পাশ নিয়ন্ত্রণ করে ডান সাইডকে, আর ডান পাশ নিয়ন্ত্রণ করে হলো আমাদের বাম সাইড। ঠিক আছে। তো আপনার যদি এখানে হ্যামোরেজিং হয়
তাহলে এখানে ব্লাড ক্লট হয়ে থাকে, এটা তো যতদিন পর্যন্ত না সরবে, এটাকে ইন্টারভেনশন কতদিন পর্যন্ত না করা যাবে ততদিন পর্যন্ত ভালো হবে না। আচ্ছা, আর ইসকেমিক স্ট্রোক হলে যদি সিটি স্ক্যান করে দেখা যায় তার স্ট্রোকটা হলো ইসকেমিক স্ট্রোক, তাহলে সেক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন করে কিছু ওষুধপাতি দিলে, এক্সারসাইজ দিলে পুনরায় আবার আগের মতো সে ভালো হয়ে যায়। কিন্তু তার প্রিভিয়াস যে রোগগুলো আছে সেগুলো তার কী করতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। স্ট্রোক যদি কারো একবার হয় তার কিন্তু প্রেশার অনেক বেড়ে যায়, ঠিক আছে, কন্টিনিউয়াসলি তার প্রেশার বাড়তে থাকে, বুঝতে পারছেন? কারণ হার্ট চায় যে তার ওই ব্রেনের যে নির্দিষ্ট একটা জায়গায় ওখানে ব্লাড পৌঁছে দেওয়ার জন্য, তাহলে হার্ট রেট বাড়ে, হার্ট রেট বাড়লে তার কি হয়, প্রেশারও বাড়ে, ঠিক আছে। অনেকে বলে যে স্ট্রোক হলে তার প্রেশার কমে, আসলে স্ট্রোক হওয়ার পরে প্রেশার আরও বাড়ে, ঠিক আছে। তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কার্ডিয়াক ডিসঅর্ডারের উপর ভিত্তি করে ড্রাগগুলো হলো 3 ধরনের। একটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক, অ্যান্টি অ্যাঞ্জিনাল, অ্যান্টি ইসকেমিক ড্রাগ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনার 2 নম্বরে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ। অ্যান্টি হাইপারটেনসিভ বুঝছেন তো, এটা হচ্ছে কি উচ্চ রক্তচাপ। এগুলো পুনরায় শ্রেণীবিভাগ করা হয়। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে। আরেকটা হচ্ছে 3 নম্বরে আদার্স। আদার্স ড্রাগগুলোর মধ্যে আছে হলো লিপিড লাওয়ারিং এজেন্ট। লিপিড লাওয়ারিং এজেন্ট, ঠিক আছে। লিপিড মানে হলো চর্বি, ঠিক আছে। কারণ আমরা এই যে একটু আগে বলতেছি, বারবার বলতেছি যে এই যে রক্তনালীর ভিতরে যে চর্বিটা হয়, ঠিক আছে, চর্বিটা হয়, ঠিক আছে, এটা চর্বিটা হয় মূলত কোলেস্টেরলের কারণে। কোলেস্টেরল মিন্স চর্বি, ফ্যাট, ঠিক আছে। এই কোলেস্টেরলটা তৈরি হয় হচ্ছে আমাদের ফ্যাট এবং প্রোটিনের দ্বারা, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের দ্বারা। আমরা যে ফ্যাট খাই, যে কার্বোহাইড্রেটগুলো খাই, সেগুলো আমাদের বডিতে যতটুকু কাজে লাগে তো লাগে, আর যেগুলো কাজে লাগে না সেগুলো আমাদের কি হয়, কোলেস্টেরলে কনভার্ট হয়, ঠিক আছে। কনভার্ট হয়ে সে রক্তনালীর ভিতরে, লিভারের ভিতরে, কিডনির ভিতরে বিভিন্ন জায়গায় সে ডিপোজিট হতে থাকে, ঠিক আছে। তাহলে এই যে আপনার যে কোলেস্টেরল, এটাকে কমানোর জন্য যে ওষুধটা আছে সেটা হলো লিপিড লাওয়ারিং এজেন্ট, ঠিক আছে। লিপিড লাওয়ারিং এজেন্ট যেমন অ্যাটোরোবাস্টিন, রসুবাস্টিন, ঠিক আছে, এগুলো নামটা মনে রাখেন, অ্যাটোরো বাস্টিন, রসু বাস্টিন। কোলেস্টেরলের মাত্রা থাকে হলো 130 থেকে 180, এই লেভেলে থাকে, ঠিক আছে। যখন রক্তের ভিতরে এই কোলেস্টেরলের মাত্রা 200 হয়ে যায়, ঠিক আছে, বা 220 হয়ে যায়, তখন আমাদের এই লিপিড লাওয়ারিং এজেন্টের এই ড্রাগগুলো দিতে হয়, ঠিক আছে। রসুবাস্টিন দিতে হয় এবং অ্যাটোরোবাস্টিন দিতে হয়। এইটা আমরা একটা টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারি, সেটা হলো ফাস্টিং লিপিড প্রোফাইল। আমরা প্রেশারের রোগীদের সবসময় এই টেস্টটা দিয়ে থাকি, ঠিক আছে, ফাস্টিং লিপিড প্রোফাইল, ঠিক আছে। খালি পেটে সকালবেলা এই টেস্টটা করতে হয়। টেস্টটা করলে কোলেস্টেরল কী লেভেলে আছে সেটা জানা যায়। আর কোলেস্টেরল মাত্রা যদি এই লেভেলে থাকে তাহলে নর্মাল, যদি এই লেভেলে থাকে তাহলে হাই। হাই হলে এটার উপরে ডিপেন্ড করে কত পার্সেন্ট হাই আছে, কতটুকু হাই আছে, ঠিক আছে। 20 থাকলে, 200 থেকে 220-এর মধ্যে থাকলে একটা, 220 থেকে 250-এর মধ্যে থাকলে ট্যাবলেট খাবে 2টা, ঠিক আছে। আবার 50-এর অধিক থাকলে ট্যাবলেট 3টা করে দিতে হয়, সকাল দুপুর রাত, ঠিক আছে। আর এরপরে আছে হলো অ্যান্টিপ্লেটেলেট। তাহলে আদার্স ড্রাগগুলোর মধ্যে কি আছে, অ্যান্টিপ্লেটেলেট। অ্যান্টিপ্লেটেলেট মানে হলো এই যে আপনার রক্তনালীর ভিতরে যে প্লাক জমা আছে, এখানে এই মনে করেন এখানে আপনার যে ইটা আছে, অ্যাথেরোস্ক্লেরোস আছে, এদিক দিয়ে রক্তটা যাচ্ছে, যাওয়ার পরে কোনো একটা জায়গায় আঘাত লেগে এখান থেকে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টারনাল ব্লিডিং হলে সেই রক্তগুলো কী হবে, রক্তনালীর ভিতরে জমবে, সেই জমাট বাঁধা রক্তটাকে ভেঙে দিবে কে, অ্যান্টিপ্লেটেলেট, ঠিক আছে। যেমন আছে হলো অ্যাসপিরিন, অ্যাসপিরিন, ঠিক আছে। অ্যাসপিরিনটা কি করে, এই রক্তটাকে কি করে ভেঙে দেয়, যে রক্তনালীর ভিতরে যে ক্লটটা হয় সেই ক্লটটাকে সে ভেঙে ফেলে,
তারপরে ছিল থ্রম্বোলাইটিক। থ্রম্বোলাইটিক রক্তনালীর ভিতরে যদি থ্রম্বাস হয়, যদি চর্বি না হয়, যদি থ্রম্বাস হয়, থ্রম্বাস হলো একটা কঠিন পদার্থের একটা সাবস্টেন্স। রক্তের ভিতরে যে রাসায়নিক পদার্থগুলো থাকে এগুলো একত্রিত মিলে এই থ্রম্বাসটা ফর্মেশন করে। তো থ্রম্বাস ফর্মেশন হলে এটার অপারেশন লাগে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই অ্যান্টি থ্রম্বোলাইটিক ড্রাগ দিলে কি হয়, সেই থ্রম্বাসটা ভেঙে যায়। ঠিক আছে, তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই ড্রাগগুলো আছে। এর মধ্যে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে হৃদরোগে ব্যবহৃত ওষুধ। থ্রম্বোসিস, থ্রম্বোসিসের ওষুধ হলো আপনার ডিজোক্সিন, স্ট্রেপ্টোকাইনেস, এটা হলো অ্যান্টি থ্রম্বোলাইটিক ড্রাগ, স্ট্রেপ্টোকাইনেস। ঠিক আছে, ডিজোক্সিন এগুলা যে অ্যাকিউট এমআই হলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে ওই ড্রাগগুলো দিতে হয়। হ্যাঁ, অ্যাসপিরিন ব্যথার ক্ষেত্রেও কাজ করে, আবার ওই যে অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ হিসেবে কাজ করে। এটা শুধুমাত্র হার্ট এবং এই রক্ত রিলেটেড যে সমস্যাগুলো আছে এগুলোর ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন ডিসপ্রিন। হ্যাঁ, ডিসপ্রিনটা মাথা ব্যথার জন্য খায়। ঠিক আছে, এখন এগুলো ব্যবহার হয় না। হ্যাঁ, আগেকার মানুষ আর এখন চিকিৎসা ক্ষেত্রে অনেক ডেভেলপ হয়েছে না। এটাই হচ্ছে আমাদের উন্নয়নের একটা অগ্রধারা। মনে করেন এখন আর মাথা ব্যথা হলে কেউ ডিসপ্রিন খায় না, কি খায়, টাপনিল খায়, নাপা খায়। ঠিক আছে, এখন মানুষ জানে, আগেকার মানুষ তো জানতো না। ঠিক আছে, তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কাকে বলে? ঠিক আছে, তাহলে যে সকল ড্রাগ উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বলে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা পড়াবো, প্রেশার মাপা শেখাবো, বুঝছেন, আগামী শুক্রবার। কারণ এটার সাথে আপনি যদি প্রেশার মাপায় যদি না শিখতে পারেন তাহলে প্রেশারের ওষুধ করে কোনো লাভ আছে? আপনি যদি মনিটরিং করতে না পারেন, প্রেশারই আপনি মাপা শিখতে পারলেন না। হ্যাঁ, তাহলে যদি যার ব্লাড প্রেশার কম তাকে যদি এই ওষুধটা দেন। ইয়েস ইয়েস, হ্যাঁ, ওটা ওটা একটা ভিডিও আমি দিয়ে দিব, ওটা দেখবেন সুন্দর করে। ঠিক আছে, তারপরে তো আমি আছি নাকি। কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি। হুম, এটা অনেকে ড্রাগ কি হিসেবে ব্যবহার করে। হুম,
আল্লাহ কোনটা ফার্মাকোলজি? ও না না, ওটা দেওয়া যাবে না। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কাকে বলে? তাহলে যে সকল ড্রাগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাই হলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। প্রেশার বাড়লে না কমলে দিতে হয় কোনটা? প্রেশার বাড়লে এই ড্রাগগুলো দিতে হয়। ঠিক আছে, প্রেশার কমলে এই ড্রাগগুলো দেওয়া যাবে না। প্রেশার কমলে প্রেশার বাড়ানোর জন্য কোনো ওষুধ নাই, কিন্তু প্রেশার বাড়লে এটা কমানোর জন্য ওষুধ আছে। ঠিক আছে, প্রেশার যদি বাড়ে সেটাকেই বলা হয় হাইপার টেনশন। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে যে ড্রাগগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে এক নম্বরে আছে হলো এসিই ইনহিবিটর। এসিই ইনহিবিটর, ঠিক আছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। ঠিক আছে, মানে এই ড্রাগগুলো আমাদের এনজিওটেনসিন কনভার্টিং একটা এনজাইম আছে, ঠিক আছে, সেই এনজাইমটাকে কী করে, সে ইনহিবিট করে, বাধা প্রদান করে। ঠিক আছে, ওই এনজাইমটার কারণে কিন্তু আমাদের প্রেশার বাড়ে। ঠিক আছে, সেটা কি জিনিস? মনে করেন কিডনিতে যদি কখনো ব্লাড প্রেশার কমে যায়, অর্থাৎ ব্লাড প্রবাহ যদি কমে যায়, ঠিক আছে, এটা হার্টের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তাহলে লো প্রেশার যদি থাকে কিডনির ভিতরে, ঠিক আছে, তাহলে ওখান থেকে আমাদের রেনিন তৈরি হয়। কি তৈরি হয়? রেনিন। রেনিন কি তৈরি করে? সে অ্যানজিওটেনসিন 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 নোজেন 1 তৈরি করে। এই 1টা আমাদের লাঙে যায়। ঠিক আছে, লাঙে গিয়ে সে কী করে তৈরি করে? অ্যানজিওটেনসিন 2 কনভার্ট করে, 2 তৈরি করে। আর অ্যানজিওটেনসিন 2 কনভার্ট করলে সেটা দুইটা কাজ করে, একটা হলো ভ্যাসোডাইলেটর, একটা হলো ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন আর একটা হলো সোডিয়াম প্লাস ওয়াটার রিটেনশন। ঠিক আছে, তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হলে ব্লাড প্রেশার কি হয়? বাড়ে। ওয়াটারের ইয়ে হলে কি হয়? ব্লাড প্রেশার বাড়ে। ঠিক আছে, এখন এসিই ইনহিবিটর মানে এগুলো কিছু ড্রাগ আছে যেটা প্রেশারকে নিয়ন্ত্রণ করে। সে কিভাবে নিয়ন্ত্রণ করে? সে এই এনজাইমটাকে তৈরি করতে বাধা প্রদান করে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে আমাদের এই কিডনির ভিতরে যদি ব্লাড প্রেশার বা ব্লাডের প্রবাহ যদি কমে যায়, ঠিক আছে, কিডনির ভিতরে ব্লাড প্রবেশ করে কি দিয়ে? রিনাল আর্টারি দিয়ে। কি দিয়ে? রিনাল আর্টারি দিয়ে। আর রিনাল আর্টারিটা সংযুক্ত থাকলো অ্যাবডোমিনাল অ্যাওর্টার সাথে। অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা সংযুক্ত কার সাথে থেকে? হার্টের সাথে থাকে, হার্টের সাথে। ঠিক আছে, হার্ট থেকে রক্ত অ্যাবডোমিনাল অ্যাওর্টা দিয়ে রিনাল আর্টারি দিয়ে কিডনির ভিতরে প্রবেশ করে। তাহলে কিডনির ভিতরে যখন প্রবেশ করে এখানে কিছু মেসেনসাইমাল সেল থাকে, সে দেখে যে কিডনির ভিতরে ব্লাড প্রেশারটা কেমন, প্রতি মিনিটে কি পরিমাণ ব্লাডটা তার কিডনির ভিতরে প্রবেশ করতেছে। কিডনির ভিতরে যখন ব্লাডটা প্রবেশ করে এখানে ফিল্ট্রেশন হয়ে এখান থেকে ইউরিন তৈরি হয়ে ইউরিনটা বাইরে বের হয়ে আসে। কিডনির ভিতরে যত ব্লাড মানে হলো রক্ত কম যাবে ইউরিনটা তত কম তৈরি হবে। ঠিক আছে, ফিল্ট্রেশন ক্ষমতা যত বাড়বে ইউরিন তত বেশি তৈরি হবে। ফিল্ট্রেশন ক্ষমতা কমলে ইউরিন তত কম তৈরি হবে। অর্থাৎ এখানে কিছু সেল থাকে, সে দেখে যে রক্তনালীর ভিতরে ব্লাড প্রেশারটা কেমন। যদি কিডনির ভিতরে প্রতি মিনিটে 125 ml রক্ত আসে, সেটা যদি 80 ml আসে, তাহলে এখানকার মেসেনসাইমাল সেল বুঝতে পারে যে তার এখানে কি হচ্ছে? ব্লাড প্রেশার একটু কম আছে। তখন কিডনি মনে করে তার শরীরে কোনো একটা জায়গায় কি হয়ে গেছে, অথবা রক্ত বের হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় কাটা ছিঁড়া আছে, অথবা তার কোনো একটা সমস্যা আছে। ঠিক আছে, ডিহাইড্রেশন আছে, যার কারণে তার ভলিউমটা কমে গেছে। তখন সে কিডনি কি করবে? এই ভলিউমটাকে বাড়ানোর জন্য এখানে ভলিউমটাকে বাড়ানোর জন্য কিডনি চাইবে সে আর মূত্র তৈরি করবে না। তার যে ওয়াটারটা লস হতো সেই ওয়াটারটা সে আর বের করবে না। সে কি করবে? এই ওয়াটারটা ধরে রাখবে এবং এই রক্তের মাধ্যমে সেই ওয়াটারটা আবার পৌঁছায় দেবে। বুঝতে পারছেন? তাহলে একদিকে সে কি কাজ করবে? একটা হলো সোডিয়াম যেগুলো আছে আর ওয়াটার যেগুলো আছে এগুলা রিটেনশন করবে, এগুলা বাইরে বের করবে না, এগুলা শরীরের ভিতরে ধরে রাখবে।
ঠিক আছে, এগুলো যদি শরীরের ভিতরে ধরে রাখে পৌঁছায় তাহলে কি হবে, আপনি পৌঁছায় দেবে, হ্যাঁ, তাহলে রক্তের ভিতরে পৌঁছাবে, রক্তের ভিতরে কি হবে, ব্লাড প্রেশার বাড়বে। ঠিক আছে, আরেকটা কি করবে, আরেকটা করবে হলো ভ্যাসো কনস্ট্রিকশন, যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলো তো অনেক ফাঁকা ছিল, এগুলোকে সে ছোটো করে দিবে, ছোটো করে দিবে। তাহলে ছোটো করলে যে ভলিউমটা বাড়বে না রক্তের ভিতরে, ভলিউমটা বাড়বে, সে কি করবে, ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিকশন করে দিবে। তাহলে কি হবে, রক্ত নালীর ভিতরে ব্লাড প্রেশার বাড়বে। ঠিক আছে, তাহলে তার তো শরীরে তো মানে হলো তার রক্ত ক্ষরণ হয় নাই, কোনো ডিহাইড্রেশনও হয় নাই। সমস্যাটা এখানে ব্লাডটা কম আসতেছে, এটা হার্টের কারণে হতে পারে বা অন্য কোনো প্রবলেমের কারণে হতে পারে, কিন্তু কিডনি মনে করতেছে যে তার শরীরে কোনো ওয়াটার রিটেনশন হচ্ছে বা ওয়াটার বাড়িতে বের হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে কোনো একটা জায়গায়। এই জন্য সে কি করতেছে, রেনিন তৈরি করতেছে। রেনিন কি করতেছে, সে এনজিওটেনসিন 1 তৈরি করতেছে কিডনির ভিতরে। এই এনজাইমটা রক্তের ভিতরে মিশে এটা যখন লাঙে যাচ্ছে, লাঙের ভিতরে যাওয়ার পরে সে এনজিওটেনসিন 2 এনজাইম তৈরি করতেছে। আর এই এনজিওটেনসিন 2 এনজাইমটাই কি করতেছে, এই ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে আর সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করতেছে। ঠিক আছে, এভাবে তার ব্লাড প্রেশারটা বাড়াচ্ছে। কিন্তু এই ড্রাগটা যদি তাকে দেওয়া হয় তাহলে তার এই এনজিওটেনসিন 1 তৈরি হবে না, 2 তৈরি হবে না, ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে না। তাহলে কি হবে, তার ব্লাড প্রেশারটা আর বাড়বে না, নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে এসি ইনহিবিটর এই ড্রাগগুলো এইভাবে তার ব্লাড প্রেশারটাকে কি করে, বডিতে নিয়ন্ত্রণ করে। এটা হলো, এটা স্পেসিফিকলি যাদের দেওয়া হয় সেটা হলো যাদের কিডনির কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কিডনি রিলেটেড কোনো প্রবলেম নাই, মানে কিডনির ভিতরে স্টোন নাই, কিডনির ভিতরে কোনো পাথর নাই, কিডনির কোনো ফিল্ট্রেশন ক্ষমতা কমে গেছে বা ক্রিয়েটিনাইন অনেক বাইরে গেছে, এরকম কোনো রোগ নাই, সিকেডি নাই, ঠিক আছে, ক্রনিক কিডনি ডিজিজ নাই, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এই ওষুধগুলোর মধ্যে যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোর নাম কি, সেটা হলো ক্যাপটোপিল। এই ড্রাগগুলোর কি নাম বলেন তো? এখন হচ্ছে আপনাদের মূল পড়ালেখায় চলে আসছেন, বুঝছেন? এতক্ষণ যেগুলা ভাষণ দিলাম এগুলো হলো বোঝার জন্য। ঠিক আছে, তাহলে 1 নম্বরে কি, ক্যাপটোপিল। 2 নম্বরে হচ্ছে রেমিপ্রিল। 3 নম্বরে হলো লিসিনোপ্রিল। ঠিক আছে, লিসিনোপ্রিল। ঠিক আছে, 4 নম্বরে হচ্ছে ইসরাডিপিন। ইসরাডিপিন না, সরি, লিসিনোপ্রিল লিখছেন। তারপরে লিখছেন হলো ডিলটিয়াজেম। 5 নম্বর হলো বেরাপেমিল। বেরাপেমিল। তারপরে লেখেন হলো ইনালাপ্রিল। ইনালাপ্রিল। ঠিক আছে, তারপরে হলো সিলাজাপ্রিল। সিলাজাপ্রিল। ঠিক আছে, এই এসি ইনহিবিটর ড্রাগগুলোকে আমরা নামের শেষে দেখেন প্রিল 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 আছে, তাই না? কি আছে, প্রিল আছে। আর এসি ইনহিবিটর ড্রাগগুলো মনে রাখার জন্য আমাদের কি মনে রাখতে হবে, প্রিল মনে রাখতে হবে। ঠিক আছে, এই প্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, ডেলটি, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমাদের এসি ইনহিবিটর ড্রাগ। ঠিক আছে, যাদের হাইপার টেনশন আছে, হাইপার টেনশন আছে, ঠিক আছে, হাইপার টেনশন আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া হয়। ঠিক আছে, হাইপার টেনশন প্লাস নেফ্রাইটিস, মানে কিডনির ইনফেকশন আছে, কিডনির ভিতরে ইনফেকশন আছে, তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। কিন্তু কিডনির ক্রনিক প্রবলেম থাকলে, ঠিক আছে, কিডনি স্টোন, কিডনির ভিতরে পাথর, কিডনির ভিতরে টিউমার, কিডনির ভিতরে ক্রনিক কিডনি ডিজিজ, না এগুলো দেওয়া যাবে না নেফ্রাইটিস হলে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমরা যদি কাউকে দিতে চাই তাহলে এই ওষুধটা আমরা ফার্স্ট টাইম দিতে পারবো, যে কাউকেও আমরা দিতে পারি। ঠিক আছে, তখন ট্যাবলেট রিপ্রিল নামে এটা পাওয়া যায়, ট্যাবলেট রিপ্রিল নামে এটা
পাওয়া যায়, রিপ্রিল। বুঝতে পারছেন? কিন্তু হাইপার টেনশন আছে, প্লাস ডায়াবেটিস আছে, প্লাস কিডনি প্রবলেম আছে, ক্রনিক কিডনি প্রবলেম, তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো কি, আরেকটা ওষুধ আছে হলো, এটা মিশালাম, হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, মনে করেন হার্টের যে মাসল আছে, এই মাসলের ভিতরে আপনার যে সেলগুলো আছে কার্ডিয়াক মাসলে, এই সেলগুলোর ভিতরে একটা রিসিপ্টর আছে, সেটা হলো ক্যালসিয়াম চ্যানেল রিসিপ্টর। ঠিক আছে, আমাদের এই যে চলন গতি, মানে হার্টের যে কন্ট্রাক্টাইল ক্ষমতা, ঠিক আছে, এগুলো সব করে কি, ক্যালসিয়াম করে। ঠিক আছে, কে করে? বডির ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, এটা কি করবে, এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো হার্টের ভিতরে ক্যালসিয়াম ইনটেক করতে দিবে না। হার্টের ভিতরে যে মাসলগুলো আছে এগুলোর ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করতে দিবে না। রক্তনালীর ভিতরে যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলের ভিতরে ক্যালসিয়াম প্রবেশ করতে দিবে না। যার ফলে কি হবে, এই হার্টের হার্ট রেট কমবে, আর রক্তনালীর ভিতরে যে যখন রক্তনালীর ভিতরে চলাচল হয় তখন রক্তনালীটা কন্ট্যাক্ট করে। ঠিক আছে, কন্ট্যাক্ট করলে রক্তটা এদিক দিয়ে এদিকে যায়। ঠিক আছে, এখন যত বেশি কন্ট্যাক্ট করবে তত বেশি কি হবে, রক্ত যাবে না, প্রেশারটা কি তত বেশি পড়বে না। আর এটা হলো হার্ট, তার রেট যত বাড়বে, হার্ট রেট যত বাড়বে তার প্রেশারটাও তত বাড়বে। মনে করেন একটা হার্ট মিনিটে 60 বার পাম্প করে। ঠিক আছে, প্রত্যেকবার পাম্প করলে 70 ml রক্ত বের হয়। ঠিক আছে, অ্যাভারেজলি যদি একটা হার্ট 72 বার পাম্প করে 72 ml রক্ত, তাহলে 5.8 লিটার রক্ত তার সমস্ত বডিতে পৌঁছায়। এটা হলো নর্মাল হার্ট রেট। যদি একজন মানুষের 100 হার্ট রেট থাকে এবং প্রত্যেকবার হার্ট রেটের সময় 70 ml করে যদি রক্ত বের হয়, তাহলে এটা গুণ করলে কত হবে, এখানে আরও বেশি হবে না, 7800 ml এরকম হবে। তাহলে নর্মালি মনে করেন 5800 ml রক্ত তার বডিতে সাপ্লাই হয়, কিন্তু হার্ট রেট বাড়লে তারপরে কি হয়, বেশি হয়। তাহলে বেশি যখন রক্ত পাম্প করবে, বেশি যখন রক্ত যাবে, তাহলে সেই প্রেশারটা পড়বে কোথায়, রক্তনালীর ভিতরে পড়বে। আর রক্তনালীর ভিতরে দুই পাশের যে চাপটা, এই চাপটাকেই বলতেছি আমরা হলো প্রেশার, ব্লাড প্রেশার। ঠিক আছে, তাহলে এই কারণটা হলো কি, একটা হলো ক্যালসিয়াম চ্যানেল যদি আমরা ব্লকার করে দিই, যদি ক্যালসিয়াম চ্যানেল রিসিপ্টরটা যদি আমরা ব্লক করে দিই, তাহলে হার্ট এই ক্যালসিয়াম নিতে পারবে না, তাহলে হার্ট রেট কমবে। ঠিক আছে, মনে করেন একজন মানুষের প্রেশার থাকা অবস্থায় যে হার্ট রেটটা থাকে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে তখন তার হার্ট রেটটা কী হয়, কমে। আর রক্তনালীর ভিতরে এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা রিসিপ্টরটা বন্ধ হয়ে গেলে রক্তনালীতে সংকোচন প্রসারণটা কী হয়, ধীরে ধীরে কমে, অর্থাৎ রক্তনালীর ভিতরে প্রেশারটা কমে। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা, এটা দুইটা পদ্ধতিতে সে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। একটা হলো 50% কাজ করে আমাদের হার্টের উপরে, আর 50% কাজ করে হলো আমাদের রক্তনালীর উপরে। ঠিক আছে, অর্থাৎ রক্তনালীটাকে সে কী করে, ডায়ালেটেড করে দেয়। ঠিক আছে, কন্ট্রাকশন হয়ে যায়, সেই রক্তনালীটা কী করে, ডায়ালেটেড করে। আর হার্টের হার্ট রেটটাকে কমায়। ঠিক আছে, এইভাবে সে তার ব্লাড প্রেশারটাকে কী করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের যত ড্রাগ আছে এগুলো যারা ওল্ড অ্যাডাল্ট, ঠিক আছে, ওল্ডার অ্যাডাল্ট, অর্থাৎ যাদের বয়স 55 বছরের উপরে, তাদেরকে এই ওষুধগুলো দিতে হয়। ঠিক আছে, 55 বছরের উপরে যদি কোনো একটা ব্যক্তি আপনার কাছে প্রেশারের সিমটম নিয়ে আসে, তখন তাদেরকে আমরা এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ওষুধগুলো দিব। বুঝতে পারছেন? এই ওষুধগুলোর মধ্যে আপনার কি কি আছে, সেই ওষুধগুলোর মধ্যে আছে হলো আপনার অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন। ঠিক আছে, অ্যামলোডিপিন, তারপরে হলো ফিলোডিপিন। ঠিক আছে, ফিলোডিপিন, তারপরে আছে হলো আপনার ইসরাডিপিন। ভিডিও হচ্ছে, ইসরাডিপিন, তারপরে হচ্ছিল নিমোডিপিন, নিমোডিপিন, তারপরে আছে হলো আপনার নিফেডিপিন। ঠিক আছে,
নিফেডিপিন, ঠিক আছে। তারপরে আছে আপনার নাইকার ডিপিন, ঠিক আছে, নাইকার ডিপিন, ঠিক আছে। এই ওষুধগুলো মনে রাখার জন্য আপনাকে ডিপিন মনে রাখতে হবে, ডিপিন, ঠিক আছে। অ্যামলোডিপিন, ফেলোডিপিন, ইস্টাডিপিন, নাইকারডিপিন, নিফেডিপিন, ঠিক আছে। প্রত্যেকটা নামের সাথে কি আছে? ডিপিন যুক্ত আছে, ঠিক আছে। তার মানে হলো এগুলা উচ্চ রক্তচাপের ওষুধ। যেগুলো নামের সাথে প্রিল যুক্ত আছে এগুলা সবই হলো এসি ইনহিবিটরের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, ঠিক আছে। তাহলে এই ওষুধগুলো কাদের দিতে হবে? 55 বছরের উপরে থাকলে, উপরে যাদের বয়স, ঠিক আছে, তাদেরকে এই ওষুধগুলো দিতে হবে। যেমন অ্যামলোডিপিনের আমরা আসলে অ্যামডোকাল নামে এই ওষুধটা পাওয়া যায়, আমরা এর ওষুধটা সবসময় ব্যবহার করি, অ্যামডোকাল 5, ঠিক আছে। তাছাড়া এই ওষুধগুলো যাদের বয়স কম কিন্তু অ্যান্টি অ্যাঞ্জিনাল আছে, মানে বুক ব্যথা আছে প্লাস প্রেশার আছে, তাদেরকেও আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি, ঠিক আছে। বুক ব্যথা যদি থাকে, প্রেশারের সাথে যদি বুক ব্যথা থাকে, তাহলে আমরা এই ওষুধগুলো ক্যালসিয়াম চ্যানেলের ওষুধগুলো তাকে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। আমি শুধু আপনাদেরকে এই জিনিসগুলো ধরায় দিচ্ছি, বুঝতে পারছেন না? সেটা তো 50 বছর 50 বছর উপরে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ, 50 বছরের নিচে দেওয়া যায় যাদের অ্যানজাইনা আছে, বুক ব্যথা আছে, বুক ব্যথা প্লাস হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রে আমরা ওষুধগুলো মানে এগুলো হলো আমাদের হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম রিসেপ্টর আছে, ব্লাড ভেসেলের ভিতরে যে ক্যালসিয়াম রিসেপ্টর আছে, এই রিসেপ্টরগুলোকে ব্লক করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা গ্রুপের ওষুধ আছে, ঠিক আছে, সেটা হলো এনজিওটেনসিন 2 ইনহিবিটর। দেওয়া যাবে, দেওয়া যাবে। এগুলো কিডনি পেশেন্টের দেওয়া যায়, ঠিক আছে, দেওয়া যায়, ঠিক আছে। এনজিওটেনসিন 2 রিসেপ্টর, ওই যে আমরা 1 পরে 2 রিসেপ্টর হয় না, ওই ওটা তো একটা আগে বললাম, ঠিক আছে। ওই সেম, মানে সেম প্রকৃতির একটা ড্রাগ, সেটা হলো কি এনজিওটেনসিন 2 রিসেপ্টর, ঠিক আছে। ওই যে 1 যেটা আমরা বললাম এসি ইনহিবিটরের ড্রাগ, হ্যাঁ, এগুলোকে সংক্ষেপে এ আর বি বলা হয়, এ আর বি, ঠিক আছে। এই ওষুধগুলোর মধ্যে আছে হলো লোসারটান, ঠিক আছে, লোটারসান পটাশিয়াম, তারপরে আছে হলো লোসারটান, বেলসারটান, ঠিক আছে, বেলসারটান, তারপরে ছিল অমলেসারটান, ঠিক আছে। তারপরে আছে হলো তারপরে আছে হচ্ছে আপনার ইব্রেসারটান, ইরবেসারটান, ঠিক আছে। এই ওষুধগুলো মানে নামের সাথে কি আছে? সারটান যুক্ত আছে, নামের সাথে সারটান যুক্ত আছে। এই ওষুধগুলো যাদের বয়স 55 বছরের নিচে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। 55 বছরের নিচে যাদের বয়স, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতে হয়। যেমন লোসার্ট, এটা কি নামে পাওয়া যায়? লোসার্ট, ঠিক আছে। অ্যাঞ্জিলক 25 থেকে 50 মিলিগ্রাম এই ওষুধগুলো পাওয়া যায়, হুম, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি সিম্প্যাথেটিক, যেমন সেন্ট্রালি অ্যাক্টিং, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে আপনার প্রেগনেন্সি সেফ, প্রেগনেন্সি সেফ যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে সেটা হলো মিথাইল ডোপা। এতক্ষণ যে ওষুধগুলো পড়ছি এগুলো একটাও প্রেগনেন্সিতে দেওয়া যায় না, ঠিক আছে। আর প্রেগনেন্সিতে সেফ যে ড্রাগটা সেটা হলো কি মিথাইল ডোপা, ঠিক আছে। এই ওষুধটা আপনার প্রেগনেন্সিতে দেওয়া হয়, এটা সারডোপা নামে পাওয়া যায়, ঠিক আছে।
আচ্ছা, তারপরে আরো কিছু ওষুধ আছে, যেমন ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স মানে হলো মূত্রবর্ধক ওষুধ। ঠিক আছে, এই ওষুধগুলো খেলে মূত্রের পরিমাণ বাড়ে। ঠিক আছে, মূত্রের পরিমাণ বাড়ে, সেভাবে সে প্রেশারটা নিয়ন্ত্রণ করে। সাপোজ মনে করেন এই রক্তনালীর ভিতরে মনে করেন রক্ত আছে, ঠিক আছে না, রক্তের ভিতরে কি থাকে, ওয়াটার থাকে না, এই ওষুধগুলো খেলে এই ওয়াটারটাকে লস করে। ঠিক আছে, তাহলে ওয়াটার লস করলে কি হবে, রক্তনালীর ভিতরে ভলিউমটা কমে যাবে, প্রেশারটা কমে যাবে। এটা হলো যাদের ইডেমা রোগ আছে, অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে, পেটে পানি জমা, হাতে পানি জমা, পায়ে পানি জমা, এগুলোর ক্ষেত্রে এই ডায়াবেটিক্স দেওয়া হয়। কিন্তু প্রেশারের ক্ষেত্রে ফার্স্ট চয়েস অফ ড্রাগ হিসেবে আমরা প্রেশারের ওষুধের সাথে এটা খেতে পারি। এছাড়া এমনিতেও যদি এটা দেওয়া হয় তাও এর প্রেশারটা নিয়ন্ত্রণ করে। এই পেশেন্ট নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, যদি আপনি প্রেশারে কোনো ওষুধ না দেন, যদি তার প্রেশারটা গ্রেড 1-এ থাকে, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, প্রেশারের গ্রেডগুলো নিয়ে আলোচনা করব, কোন স্টেজে কোন ওষুধটা দিতে হয়। ঠিক আছে, যদি স্টেজ 1-এ থাকে তাহলে সেক্ষেত্রে হাইপারটেনসিভ ড্রাগ না দিলেও শুধুমাত্র যদি ডাইউরেটিক্স দেন তাহলে তার প্রেশারটা নিয়ন্ত্রণ হবে। বুঝতে পারছেন? এটা কিভাবে কাজ করে সেটা হলো আমাদের রক্তনালীর ভিতরে যে রক্তগুলো আছে, রক্তগুলোর ভিতরে যে ওয়াটার আছে, সেই ওয়াটারটা কিডনির মাধ্যমে লস করে। তাহলে ওয়াটার যদি লস করে তাহলে ভলিউম কি হবে, রক্তনালীর ভিতরে কমে যাবে না, রক্তনালীর ভলিউম কমবে, তাহলে ভলিউম করলে রক্তনালীর প্রেশার কমবে। ঠিক আছে, তাহলে ব্লাড প্রেশার কমবে। এই ওষুধগুলো ব্যবহার করা হয় আপনার যাদের গ্রেড 2, গ্রেড 3, ঠিক আছে, মানে হাইপারটেনশনের, সিভিয়ার হাইপারটেনশনে আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ব্যবহার করি। ঠিক আছে, এগুলো ইনজেকশন আকারে পাওয়া যায়, যেমন ল্যাসিস ইনজেকশন, হাইপারটেনসিভ অনেক বেশি, 120/180। ঠিক আছে, 120/180 এটা অনেক বেশি, তাদেরকে প্রেশারের ওষুধ খাওয়ানো হয়, সাথে এই ইনজেকশন দেওয়া হয়। 5 মিনিটের মধ্যে তার প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসে। বুঝতে পারছেন? তাহলে এই ডায়াবেটিক্সের মধ্যে আছে হলো ফ্রুসিমাইড। এই ফ্রুসিমাইডটাও অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ঠিক আছে, এটা মূলত হচ্ছে একটা ডায়াবেটিক্স। ঠিক আছে, কিন্তু এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবেও ধরা হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস অনেক আলোচনা করলাম না, এগুলো পরে আসবেন, আর এগুলো আপনারা হ্যান্ড নোট পাবেন। ঠিক আছে, হ্যান্ড নোট আকারে দেওয়া হবে। কোনটা? ইনজেকশনটার কথা যে বললেন। আমার আম্মুর ভাই পেশেন্ট, আমার আম্মুর পেশেন্ট মাঝে মধ্যে সে গ্রেডটা কত আছে, গ্রেড নিয়ে আমরা আলোচনা করব পরে। 120/180 আমাদের বাসায় তাহলে ফ্রুসিমাইড ট্যাবলেট খাওয়াবেন।